তাহলে আমরা আজকে কপোতাক্ষ নদ পড়বো, তাই না? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, জি। কপোতাক্ষ নদ প্রত্যেকটা কবিতা, বাংলার প্রত্যেকটা পদ্য কিংবা গদ্য পড়ার আগে তোমার কি করতে হবে, ওই অধ্যায়ের যে লাস্টের যে এমসিকিউ বলতে শব্দার্থগুলো আছে, সেই শব্দার্থগুলা তোমার কি করতে হবে, জানতে হবে। কারণ তোমার যদি বুঝে পড়তে হয়, মানে বাংলা, মানে যদি বুঝে পুরা অর্থ বুঝে বুঝে পড়তে চাও, তাহলে তোমার কি করতে হবে, শব্দার্থগুলা জানতে হবে। আরেকটা বিষয় হলো বেশিরভাগ কবিতা, হ্যাঁ, বেশিরভাগ কবিতা পদ্য তোমার কি করে জানো, উপমার সাথে তুলনা করে। ধরো মনে করো যে আহ, মানে পুরো কিছুর সাথে তুলনা করা। উপমা মানে কি? তুলনা করা। মানে কবি, ধরো এই বৃষ্টির দিনে কবির মন খারাপ, কবি যে মন খারাপ, যে এই মন খারাপটা তোমার কি সরাসরি বলবো না, কবি অন্যজনের সাথে তুলনা, মানে উপমা দিয়ে, মানে তোমার এটা ধরো উদাহরণ দিয়ে ওই কি করবো, সেটা তুলে ধরবো। এটা হলো প্রত্যেকটা কবির, বা তোমার কি, এটা হলো মানে মানে গোপন একটা আর কি, কবির বলতে মানে ওইভাবে আর কি, মানে ওরা তুলে ধরে আর কি। তো যার কারণে তোমার কি করতে হবে, প্রথমে শব্দার্থগুলা পড়তে হবে। আরেকটা হলো অর্থ, কবিতার অর্থ বুঝতে হবে। প্রত্যেকটা লাইনের একটা নিজস্ব একটা অর্থ আছে, কথা বলছো, সেটা করতে হবে। যেমন তোমার এই জায়গায় যে আমরা কপোতাক্ষ নদ পড়বো, কপোতাক্ষ নদ পড়ার আগে আমাদের কিছু শব্দার্থ পড়তে হবে, তাই না? শব্দার্থগুলা কি কি? তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা বাংলা সাহিত্যের কপোতাক্ষ নদ পড়বো, তাই না? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত। এই জায়গায় মধুসূদন বানান একটু ভালোভাবে লক্ষ্য লাগবো, যে এই ঘরের নিচে হলো কি, দীর্ঘ ওকার। আর এটা কি, দন্তস্বর নিচে হ্রস্ব ওকার। এটা কিন্তু উল্টা পাল্টা বাজে। আমরা অনেক সময় ঘর ঘর মানে এই ঘর নিচে কি করি, মানে হস্যকার দিই, মানে, আর এটা কি দীর্ঘ ওকার দিই এই পাশে, দন্তস্বর নিচে। এই দুটোই খেয়াল রাখতে হবে। এখন আমাদের যে শব্দার্থগুলো জানতে হবে, সেটা হলো কি, সতত মানে কি, সর্বদা। সতত মানে, সতত মানে সর্বদা। সতত মানে কি, সর্বদা। মানে আমি, মানে সতত মানে প্রায় প্রায় সর্বদা এই কাজগুলো করি, বুঝছো কথা? এই সতত অর্থ কি? আচ্ছা শোনো, আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করি না? জি। ইংলিশ থেকে আমরা ধরো মনে করি যে ইট মানে কি, খাওয়া। ইট মানে খাওয়া। খাওয়া, কথা বুঝি। আমরা ইংলিশ থেকে বাংলা কনভার্ট করি, কিন্তু বাংলাদেশে মানে কিছু কিছু ওয়ার্ড আছে, বুঝছো, যেটা বাংলা থেকে বাংলা ওয়ার্ড, মানে বাংলার অর্থ হবে না। কিছু কিছু মানে ধরো মনে করো যে কি, তোমার আহ, দর্শন। দর্শন অর্থ কি? দেখা। দেখা। দর্শন মানে কি? দর্শন করিলাম, মানে দেখলাম আর কি। দর্শন মানে কি, দেখা না? দেখা। কথা বুঝছো? তাহলে এই যে বাংলা অর্থেরও কিন্তু কিছু অর্থ থাকে, কথা বুঝছো? বাংলা অর্থেরও অর্থ থাকে, যেগুলো তোমার কি হয়, মানে সাধু ভাষা বা ইয়েতে, মানে সাধু ভাষায় থাকে, চলিত ভাষায় এটার অর্থ আলাদা, অর্থ আলাদা। কথা বুঝছো? বা ওদের অর্থই মানে দেখা, দর্শন অর্থ দেখা। দেখা, এরকম অর্থ থাকে। তার মানে সতত একটা ওয়ার্ড, বাংলা ওয়ার্ডই, কিন্তু কি করে, বাংলা ওয়ার্ডে আরেকটা অর্থ আছে, বুঝছো কথা? সতত মানে সর্বদা। বিরলে মানে কি? আমরা যদি বলি বিরলে, তার মানে একান্ত নিরিবিলিতে। আমরা বলি না, মানে ধরো আমরা খুব, মানে এক বিরলে আছি, তার মানে একান্ত নিরিবিলিতে আছি। তাহলে বিরল মানে কি, বিরলে মানে কি, একান্ত নিরিবিলিতে। এটা একটু মনে রাখবা, জি। একান্ত নি- নিরিবিলিতে। নিরিবিলিতে। একান্ত নিরিবিলিতে, কথা বুঝছো? জি। তারপরে তোমার কি, নিশা মানে কি? নিশা মানে রাত্রি, কয় না আজকে এই নিশীতে, এটা গান আছে না? আজ, এই যে এটা মানে বিরহের গান, যে তুমি কি? নিশিরাতে। আচ্ছা, বিরহ মানে কি? মানে দুঃখ না, বিরহ মানে দুঃখ। তাহলে কয় না একটা গান, বিরহের একটা গান আছে না, আজকে এই নিশীতে মন কাঁদছে সারা, কি জানি একটা গান আছে না? তাহলে নিশা মানে কি? নিশা মানে হলো রাত্রি। রাত্রি। বুঝছো? এই ওয়ার্ড গুলো আমি কেন পড়াইতেছি, কারণ এই ওয়ার্ড গুলো তোমার মাথায় যখন, তোমার সিক্স সেন্স বা তোমার মাথায় যখন ঢুকবো, তখন তুমি কি করতে পারবা, এই কবিতার যখন আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিব, তখন কি করতে পারবা, লাইনের অর্থটা বুঝতে পারবা, বুঝতে পারবা। তারপরে কি, আহ ভ্রান্তি মানে কি, ভুল। এই যে কয় না, আমার ভুল ভ্রান্তি, আমার ভুল ভ্রান্তি। এই যে দেখো, আমরা কিন্তু এটা ভুল করি। ভুল অর্থ, ভ্রান্তি অর্থ কিন্তু ভুল। আমার কয় না অনেক সময়, ভাই আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিই। তাহলে ভুল অর্থ ভুলই, আর ভ্রান্তি অর্থ ভুল। তাহলে দুটো ভুল একসাথে করছি, তাহলে এটা কি ভুল না? জি। এটা কিন্তু বলা উচিত না। বলা হয় যে আমার ভ্রান্তিটা ক্ষমা করে দিন, মানে ভ্রান্তি অর্থ কি, ভুল। কথা বুঝছো? আমরা কিন্তু এটা কিন্তু দুটো একসাথে করি। এটারে বলে কি, এটা তোমার বলে যে বাংলা সেকেন্ড পেপারে একটা বলে যে
মানে এক শব্দ দুইবার ব্যবহার করা, বাহুল্য দোষ। কি বাহুল্য দোষ, কথা বুঝছো? এটা বলো। তাহলে এটা তোমার বান্ধ্যত কি ভুল। বান্ধ্যর্থ ভুল। ভুল। আর এই জায়গায় তোমার কি বাড়ি, ভারী রূপ পর, হ্যাঁ এটা একটা টিকা, মানে এটা পুরো অর্থটা ইনি বলে দিছে। আর তেমন কোনো অর্থ মানে তোমার নাই। বাড়ি মানে কি? বাড়ি মানে হলো জল, জল। কথা বুঝছো? জল। বাড়ি রূপ কর, কর মানে কি? কোনো কিছু ওই যে আমরা যখন ইয়েতে পড়ছি, যখন আমরা ওই যে ইয়েতে যখন প্রাচীনকালে, বা প্রাচীনকালে বলতে আমাদের জমিদার প্রথা যখন ছিল, জি। তখন কিন্তু গ্রামের মানুষের কি দেওয়া লাগতো? কর। কর দেওয়া লাগতো না জমিদারের। আর কর মানে কি? রাজস্ব, মানে আমাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা দিতে হয় সেটাই কি কর। কর। তার মানে এনে বোঝাইছে বাড়ি রূপ কর মানে কি, যে আমরা যেভাবে রাজাদের কি দেই, কর দিতাম, কর দিতাম। ঠিক সেম ভাবে তোমার কি এই জলটা, এই ইয়ের জল মানে কপোতাক্ষ নদের জল, মানে কোনো কাউরে রাজস্ব দেয়, মানে রাজস্ব বলে ট্যাক্স দেয়, সমুদ্রতে মানে ওই সমুদ্রে ট্যাক্স দেয়। ট্যাক্স দেয়, মানে মানে তার জলটাই মানে অন্যজনে দেয় আর কি, ট্যাক্স দেয় বা তোমার কর, কর আকারে দেয়, এটাই বুঝাইছে। তো এইটুকু হলো তোমার কি এখন সতত, সতত মানে সর্বদা, বিরল একান্ত নির্লিপ্ত, নিশা মানে কি রাত্রি, ভ্রান্তি মানে কি ভুল। এখন তুমি যখন এই যে কবিতার প্রত্যেকটা লাইন যখন পড়তে যাবা, তখন তোমার কি হবে, এটি তোমার কাজে লাগবে, কাজে লাগবে। কথা বুঝছো? তার মানে এই কথা আমরা জলে যাবো, তখন আমরা মনে করাই দিই, বুঝছো কথা? আচ্ছা, কথা হলো যে এটা ঘটনাটা একটা ঘটনা আছে, এইটা হলো কবিতা, হলো একটা স্মৃতিচালনমূলক কবিতা। কি কবিতা? স্মৃতিচালনমূলক। যেমন তুমি ধরো মনে করো যে তোমার গ্রামের বাড়ি অনেক ভালো লাগে, তুমি ধরো তুমি হঠাৎ করে ঢাকায় চলে গেলাম, ঢাকা যাওয়ার ফলে তোমার কি হবো, অবশ্যই তোমার মানে বাড়ির প্রতি একটা টান তো অবশ্যই থাকবে। কারণ এই প্রকৃতির সাথে তোমার অনেক দিনের একটা ঘটনা, অনেক দিন মানে প্রকৃতির সাথে থাকো, প্রকৃতির সাথে তোমার কি অনেক মেলামেশা বা প্রকৃতির প্রতি অনেক ভালোবাসা থাকে। যেমন আমরা ছোটবেলা দেখা যায় যে বৃষ্টির দিন হলে ফুটবলে, এই এখন তো বৃষ্টি হইতেছে তাই না, জি। বৃষ্টির দিন আমরা ফুটবল খেলতে পেরেছি। বা তোমার মনে করো যে আমরা দেখা যায় মাছ ধরতে গেছি গ্রামে, আরো মনে অনেক অনেক ঘটনা আছে, কথা বুঝছো? তাহলে এই ঘটনা তোমার কি প্রকৃতি, তোমার প্রকৃতির সাথে যে এটা মানে সম্পর্ক হয়, সে সম্পর্ক অবশ্যই তোমার নাড়া দিব। নাড়া দিব বলতে তুমি বিদেশে থাকাকালীন বা ধরো ঢাকাতে থাকাকালীন তোমার অবশ্যই মনে হবো যে কিরে বৃষ্টি আইতেছে। ঢাকাতেও তো বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হয় তখন মনে হবো কি, আরে এই টাইমটা আমরা ছোটবেলা কি খেলতাম, ফুটবল খেলতাম। তো ওরকম মানে স্মৃতিচালনমূলক যে ওই বিদেশে মাটিতে আছে থাইকে, ওই কপোতাক্ষ নদ যে আছে, মানে মাইকেল মধুসূদন দত্ত যে তোমার আহ, যে তোমার মাইকেল মধুসূদন দত্ত যে আছে, সে কি করছে তোমার ওই বিদেশে ছিল, বিদেশে থাকাকালীন সময় এই কপোতাক্ষ নদের সে কি করছে, পাশেই তার বাড়ি, তার কপোতাক্ষ নদের পাশেই ছিল। তো ওই যখন বিদেশ আসে তখন গিয়ে তোমার কি কপোতাক্ষ নদ মানে ওর খুব মনে পড়তেছে। অবশ্যই মনে পড়বো, কারণ গ্রামের বাইরে গেলে পরে বা বিদেশে গেলে অনেকেই যার সাথে মানে প্রকৃতির সাথে একটা সম্পর্ক, তোমার সেই প্রকৃতিকে তোমার কি হবো মানে তুমি মিস করবা। তো তোমার হুট করে কি হয়েছে, এই প্রকৃতির মানে কপোতাক্ষ নদের মনে হয়েছে, এবং মনে হওয়ার পরে তারপরে কি লেখছে, ওই লেখছে। আচ্ছা, এর মধ্যে আরেকটি ঘটনা আছে, সে কি মাইকেল মধুসূদন দত্ত কি করছে জানো, তার আসলে বাংলা যে তোমার কি মহাকাব্য, বাংলা মহাকাব্য রচনার প্রতি তার কি কোনো ছিল না। প্রথমত বাংলার মহাকাব্য বা তোমার কি বাংলাদেশের মানে বাংলা তোমার কি বাংলা সাহিত্য নিয়ে তার কোনো চিন্তা ধারণা ছিল না। তার আগ্রহ ছিল কোন জায়গায় জানো, তার আগ্রহ ছিল হইলো ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্য, ইংরেজিতে সনেট লিখবো, বুঝছো? মানে আমগুলো যেটা মহাকাব্য, ইংরেজিতে সেটা কি সনেট, কথা বুঝছো? মানে সনেট বলতে তোমার ইংরেজিতে সে কি করবো ইংরেজি সাহিত্যে সে কাজ করবো। তো তার জন্য সে কি করছে, বাংলাদেশে বাদ দিয়ে রেখে সে মানে তোমার ইয়েতে চলে গেছে, মানে তোমার কোন জায়গায় গেছিল, ওই মানে পাশ্চাত্যে চলে গেছিল আর কি, বুঝছো কথা? ওই দিকে গেছিল তোমার ফ্রান্সের কোন জায়গায় একটা, ও ভার্সাই নগরীতে, ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে গেছিল, মনে করতেছে, আমার মনে ছিল না। ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে গেছে, বুঝছো? তো ওই জায়গায় যায় সে অনেকদিন ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করছে, কিন্তু তারপরে কি ফেল হয়েছে, বুঝছো কথা? তো ফেল হওয়ার পরে তখন আবার সে চিন্তা ভাবনা করছে কি রে, আমি আমার দেশের মাটিতে দেশের মানুষের নিয়ে যদি কাজ করতাম, বা দেশের সাহিত্য নিয়ে, বাংলাদেশের সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে যদি কাজ করতাম, তাহলে কি হইতো, আমার এটা মানে আমি সাকসেস হইতে পারতাম, কিন্তু এই মতো ফেল হয়ে গেল।
কথা বুঝছো? তখন সে কি করছে, দেশের প্রতি ভালোবাসা তার জাগছে। আলটিমেটলি শোনো, এটা কিন্তু আলটিমেটলি কপোতাক্ষণদের মাধ্যমে সে কিন্তু দেশাত্মবোধক মানে দেশের প্রতি ভালোবাসা বোঝাইছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা বোঝাইছে। নট অনলি কপোতাক্ষ নদ বাট অলসো কি বাংলাদেশ শুধুমাত্র কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা প্রকাশ করে নাই, শুধুমাত্র কপোতাক্ষ নদ না, পুরা মাতৃভূমি মানে পুরা বাংলাদেশের কাছে বাংলাদেশকে এসে কি করছে, স্মরণ করছে কপোতাক্ষ নদের মাধ্যমে। কথা বুঝছো? জি। কারণ ওই যে যখন ওই কি করছে, ফেল হয়েছে, তো তার মনে যাচ্ছে যে হাইরে আমি কি করছি, আমি আমার দেশ ছাইরে, ইভেন ওই কিন্তু ধর্ম চেঞ্জ করে ফেলেছিল। জি। ও কিন্তু হিন্দু ধর্ম থেকে কি হয়েছিল, মাইকেল। মাইকেল হয়ে গেছে গা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল। কথা হচ্ছে পরে অবশ্য হয়েছে মানে তোমার আহ, তার ভুলটা বুঝতে পারছে, ভুল বুঝতে পারে তারপর কি সে বিভিন্ন কাব্য মহাকাব্য রচনা করছে বাংলা ভাষায়। যেমন তার একটা অন্য মহাকাব্য হইল কি মেঘনাদ বধ কাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মনে হয়, আমার যতটুকু মনে হয় প্রথম দিকের মহাকাব্য, প্রথমে হইতো। কথা বুঝছো না বুঝো না? বিষয় হলো যে এই ঘটনাটা একটু জানার কারণটা হলো কি, কারণ হলো এই কবিতার মেইন যে থিমটা, সেই থিমটা বুঝতে পারবা। কথা বুঝছো? সো কবির বাড়ি ছিল তোমার যশোরের সাগরদাড়ি, তাই না? যশোর জেলা সাগরদাড়ি গ্রামে, এবং ইভেন সেই জায়গায় কপোতাক্ষ নদটা কি অবস্থিত। কথা বুঝছো? তো কবি যখন তোমার ওই বললামই তো, যখন তোমার কি হয়েছে মানে তোমার দেশের প্রতি ওরকম মানে ফিল্ড হয়েছে, হওয়ার পরে দেশের প্রতি ভালোবাসা জাগছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগছে, তখন কি করছে, সে স্মৃতিচারণ কারে করছে, ওই কপোতাক্ষ নদের প্রতি স্মৃতিচারণ করছে। তার পাশাপাশি কপোতাক্ষ নদেরও স্মৃতিচারণ করছে, পুরা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। কথা বুঝছো? দেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। দেখো ইনি বলছে কি, সতত, প্রথম লাইনটা আমি একটু লিখি, লাইন লিখে লিখে পড়ো, যে সতত হে নদ তুমি পড়ো মোর মন, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। তাহলে দেখো সতত মানে কি সর্বদা, জি স্যার। সর্বদা না? জি। হে নদ, নদ, আচ্ছা কপোতাক্ষ কিন্তু একটা নদ, নদী না কিন্তু। আমার ব্রহ্মপুত্র নদ আছে না জেলা স্কুলের পাশে, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদ, নট নদী, নদী কিন্তু না, এটা নদ। আচ্ছা আমি মনে করতাম কি জানো ছোটবেলা, যে নদ মানে হলো ছেলে আর নদী মানে হলো মেয়ে, মানে এটাই আসলে আমি মনে করতাম আর কি, এখনো মনে করি আর কি। আচ্ছা মানে এরকমই আর কি, মানে নদ হইলো এরকম তোমার একটা পার্থক্য আছে, নদের পার্থক্য, নদীর পার্থক্য। নদ নদীর পার্থক্য একটু দেখো আমার খেয়াল হইতেছে না, কিন্তু আমি মনে করি পার্সোনালি মনে করতাম যে নদ মানে ছেলে মানুষ আর নদী মানে মেয়ে মানুষ, এরকম। যাক, এটা কোনো কপোতাক্ষ নদ, কপোতাক্ষ কিন্তু একটা নদ। একটা প্রশ্ন করতে দেখো, আগে দেখতেছেন। হ্যাঁ, ফোন তো অন্য গরম হয়েছে। হ্যাঁ, ফোন গরম। সতত হেদ নদ তুমি পড়ো মোর মনে, মানে কবি বলতেছে যে মানে কবি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, বুঝছো কথা? স্বপ্ন দেখে কি এই নদ তোমার মানে সর্বদা তোমার কি করে কবিরে মনে পড়ে, মানে কবির মানে বুঝতেছো না, মানে কবির স্মৃতিচারণ করতেছে যে মানে কবির মানে কবির স্মৃতিতে সবসময় কি হয়, এই নদের কথা মনে পড়ে। সতত মানে সর্বদা হে নদ, মানে কপোতাক্ষ নদকে বলতেছে যে কপোতাক্ষ নদ তুমি কিন্তু আমাকে মনে করো। আচ্ছা হে নদ বলতে কিন্তু খালি নদ যে বোঝায় না, তোমার কি বাংলাদেশের বোঝাইছে যে মাতৃভূমি, মাতৃভূমি কি করতেছে কবি মনে পড়তেছে, বুঝছো কথা? সতত তোমার কথা ভাবি অবিরলে, তারপরের লাইনটা কি, সতত তোমার কথা, ভাবি। সতত তোমার কথা ভাবি এ বিরলে। আচ্ছা বিরলে মানে কি, বিরল মানে এই একান্ত নিরিবিলিতে, নিরিবিলিতে। একান্ত নিরিবিলিতে। আচ্ছা কবি করে কানি কি নিরিবিলিতে বয়ে থাকে, কবিতা লেখা না? জি স্যার। কথা বুঝছো? যখন ওর মনটা খারাপ থাকে তখন কিন্তু কবিরা কি করে, কবিতা লেখে, তাই না? জি স্যার। তাহলে একান্ত নিরিবিলিতে কবি কি করছে, মানে কপোতাক্ষ নদ এবং কি পুরো মাতৃভূমি, দেশ মাতৃভূমি বাংলাদেশের কথা কি করে সে ভাবে বা স্মরণ করে, ভাবে মানে কি স্মরণ করে, সে কি স্মরণ করে। কথা বুঝছো? এখন তারপরে কি কইছে, সতত সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জোড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে। আচ্ছা শোনো, এটা দ্বারা কি বোঝাইছে আমি আগে লিখি, তাহলে এই দুইটা লাইন বুঝছো? জি স্যার। সতত হেন তুমি ভাবো, তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বেরোবে, মানে কবির সর্বদা কি করে নদের কথা মনে পড়ে বা এই দেশমাতৃকের কথা মনে পড়ে, সতত তোমার কথা ভাবিয়ে বেরোলে, মানে একান্ত নিরিবিলিতে কি করে
কথা বলেন। সে এই মানে এই বাংলাদেশ এবং এই কপোতাক্ষ নদের কথা ভাবে বা স্মরণ করে এবং কি চিন্তা করে কপোতাক্ষ নদ নিয়ে, হচ্ছে কথা স্মরণ করে সতত, দেখো এই লাইনটা দেখো, সতত যেমতি লোক, যেমতি যেমতি লোক নিশার স্বপনে, নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি, শুনে মায়া মন্ত্র ধ্বনি, যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কল্প। এইটুকু আগে শোনো, এইটুকু আগে পড়ো। সতত মানে তো জানো সর্বদা, জি, যেমতি মানে যেমন করে, যেমন করে, যেমন করে, যেমতি মানে যেমন করে, যেমন করে লোক মানে মানুষেরা, লোক মানে মানুষেরা তোমার কি করে নিশার স্বপনে, নিশা মানে তো রাত্রি, নিশা, রাত্রি কি করে আমরা, রাত্রি কি স্বপন মানে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখা তাই না, জি, স্বপ্ন দেখা, উপরে কি দেখা যাইতেছে, নিশা, স্বপ্ন দেখা শুনে মায়া মন্ত্র ধ্বনি, বুঝছো কথা, শুনে মায়া মন্ত্র ধ্বনি, মায়া মন্ত্র ধ্বনি মানে কি তোমার কি, আমরা তো স্বপ্নে অনেক কিছু দেখি তাই না, জি, তোমার কি অনেক কিছুই তো আমরা স্বপ্নেতে দেখি, সেই মায়া মন্ত্র ধ্বনি বোঝাইছে যে মানে কি স্বপ্নে কি দেখে, তোমার একটা জিনিস বারবারই দেখে, বা একটা মানে তোমার একটা মানুষ যদি একটা জিনিস নিয়ে চিন্তা করে, কথা বলছো, আমি যদি একটা আমি অনুশীলন, হ্যাঁ? অন, তো বুঝছো কথা, তাহলে যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি, মন্ত্রধ্বনি মানে কি জানো, মানে মন্ত্রধ্বনি অর্থ বোঝাইছে যে এই ইয়ার যে তোমার কি ওই ধরো মনে করো যে মধুর সুরে গান গাওয়া মন্ত্রধ্বনি আর কি, এরকম মানে মন্ত্রধ্বনি, মন্ত্র পড়লে কিরকম জানি একটা ইয়ের মতো শোনা যায় না, তো তেমনি ওই যে কপোতাক্ষ নদ যে আছে, সেই কপোতাক্ষ নদ তোমার কি হয়, যখন তোমার কপোতাক্ষ নদ ওই ঝর্ণার মতো মানে বয়ে যায়, তখন তার একটা শব্দ আছে না, সেই শব্দটা কবির কানে বাজে, বুঝছো কথা, স্বপ্নের মতো বাজে, কথা বুঝছো, সেটা এই লাইন দ্বারা এটি বুঝাইছি। তব কল কলে জুড়াই এ কান, চলো তব কল কলে জুড়াই এ কান ভ্রান্তির চলনে, কথা বুঝছো, তব কল কলে মানে ওই যে ঝর্ণাটা, এই যে মানে তোমার কি তার এই যে যে তোমার কপোতাক্ষ নদ আছে, তব কল কল, কপোতাক্ষ নদের কি কলকল ধ্বনি আছে না, জি স্যার, নদীতে বয়ে যায় একটা কলকল ধ্বনি আছে, সেই কলকল ধ্বনিতে এই কি আর কি জানি করে কয়, ভ্রান্তি মানে কি ভুল না, ভুল, আর ছলনা মানে কি, এই ছলনা মানে কি, চালানো এই ই করা, ওই যে কয় না যে মানে কি কয়? চালাকি করা, হ্যাঁ চালাকি করা, ওই ওরকমই ছলনা আর কি, মানে ভ্রান্তির ছলনা, মানে বুঝছো এই ভ্রান্তির মানে ভুল ছলনায় সে কি এই ইটা মানে বিষয় হলো কি, সে যখন ওই তোমার কি হয়, সে কি আসলে কি সেই ধ্বনিটা শুনে, কলকল ধ্বনিটা, না সে স্বপ্নের মধ্যে কি শুনে, স্বপ্নের মধ্যে সেটা উপলব্ধি, মানে স্বপ্নের মধ্যে এমন ভাবে শুনে যে সেই তোমার ঘোলা, সমস্যা নেই, অটোমেটিক তোমার সেই তোমার কি কলকল ধ্বনিটা, সে কি ভ্রান্তি, তার কি ভুল ধারণা না, এটা ভ্রান্তির ছলনা মানে কি ভুল ধারণা, বা তার কি মানে স্বপ্ন, এটা বুঝছো কথা, সেই যে কলকল ধ্বনিটা শুনে সে ভ্রান্তির ছলনা শুনে না, মানে ভুল, তার কি ভুল ধারণা না, সে কি রিয়েলি শুনতেছে, না রিয়েলি শুনতেছে না, এজন্য মানে স্মৃতিচারণ করে কইতাছে যে আমি এমনই মানে এই কবি মানে কপোতাক্ষ নদীর প্রতি এত পরিমাণ আমার মানে তোমার স্মৃতিচারণ বা এত পরিমাণ আগ্রহ বা এত স্মরণ করতেছি যে না আমার স্বপ্নের মধ্যে কি হইতাছে, ওই তোমার কি তার কলকল ধ্বনি আমি শুনতে পাইতাছি, কথা বুঝছো, এই দ্বারা লাইন দ্বারা এটি বলাইছে। তারপর বহু দেশে দেখিয়াছি বহু নদ নদ দোলে, এরপরে লাইনটা কি, বহু দেশে দেখিয়াছি বহু নদ দোলে, বহু দেশে দেখিয়াছি দেখিয়াছি বহু নদ দোলে, মানে এই তোমার কি করছে, এই কপোতাক্ষ মানে তোমার কি কবি তো বিভিন্ন দেশে ভ্রমণ করছে, কিন্তু অনেক নদ নদী কি করছে, বহু দেশে বিভিন্ন নদ নদী কি করছে দেখছে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা, কিন্তু এই স্নেহের তৃষ্ণা তৃষ্ণা মিটে কার জলে, মিটে কার জলে, কবি কিন্তু এই স্নেহের তৃষ্ণা দ্বারা কি বুঝাইছে, মানে এই লাইন দ্বারা তোমার কি, তোমার দেশের প্রতি কি, দেশের প্রতি কি মমত্ব বোধ বুঝাইছে,
বা দেশের প্রতি ভালোবাসা বোঝাচ্ছে এই লাইন দ্বারা। জি স্যার। দেশের প্রতি কি মমত্ব ভাব। ভালোবাসা, মমত্ববোধ প্রকাশ করছে। কথা বুঝছো? জি। কবি কি করছে, অনেক তোমার কি অনেক দেশে অনেক বহু দেশে ঘুরছে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মানে এই যে তোমার কি মানে দেশের প্রতি একটা ভালোবাসা, সেই ভালোবাসা বা এই কপোতাক্ষ নদীর যে তোমার তীরে বসে কবি যে শান্তটা পাইছে বা সান্ত্বনাটা, যে মনের যে একটা মানে খোরাক, সেই খোরাক কিন্তু বা এই স্নেহের ভালোবাসাটা কিন্তু অন্য কোনো জায়গায় পায় নাই। শুধুমাত্র কি এই কপোতাক্ষ নদ এবং কি এই মানে বাংলাদেশ যে দেশমাতৃকা, সেই দেশমাতৃকায় কি করছে, ছাড় তার কি করতে পারে প্রধানত এই ভালোবাসা। না, তার এই ইয়ের প্রতি তোমার কি মানে আহ, তার যে স্নেহের মানে খোরাক মানে মনের খোরাক বা স্নেহের যে তোমার কি কি বলবো এটাকে, ভালোবাসা। স্নেহের তৃষ্ণাটা সেটা মিটাইতে পারছে কারা, এই বাংলাদেশ এবং কি দেশমাতৃকা এবং এই কপোতাক্ষ নদ। আচ্ছা, কপোতাক্ষ নদ কিসের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে না? জি। আলটিমেটলি সে দেশেরও বুঝাইছে, ওই কপোতাক্ষ নদেরও বুঝাইছে, বুঝছো কথা? তারপরেটা কি তোমার কি দুধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্তনে দাও, দুধ দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। নিচে দেখা যাইতেছে না? জি। এটা কি জানো, এটা দ্বারা বুঝাইছে সন্তান বাৎসল্য। কি শুনলাম। সন্তান মানে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বোঝাইছে। কারণ কি তুমি আমি তোমার বলি, মানে বিষয় বলছে কি দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্তনে। আচ্ছা, এই যে আমাদের ছোট বাচ্চারা বা আমরা ছোটবেলা কি মায়ের দুধ পান করছি না, ঠিক সেম ভাবে এই যে কপোতাক্ষ নদটা সে কি করে বাংলাদেশ যে আছে এই যে দেশমাতৃকা, এই দেশমাতৃকার মানে কি ভিতর দিয়ে প্রবাহিত আছে না, তার মানে সে কি সেই মানে প্রবাহিত করে মানে ওই নদটা প্রবাহিত হয় কি অনেক মানুষের উপকার করতেছে না। আশেপাশে যারা মানুষেরা আছে তারা কি করতেছে, নদী থেকে পানি নিতেছে, তারপরে খেতে সেচ দিতেছে, আরো বিভিন্ন কাজ করতেছে, বা জেলেরা মাছ মারতেছে। তাহলে কি সে কি আমাদের এই জন্মভূমির মানে জন্মভূমির ভিতর দিয়ে এটা কি মানে মা যেমন সন্তানের কি করে দুধ পান করায়, ঠিক সেম ভাবে কি এই দেশের ভিতরে এই কপোতাক্ষ নদ স্রোতরূপী মানে কি স্রোত মানে এই স্রোতরূপী মানে বুঝাইছে কি তোমার এই মানে ওই স্রোতরূপী দ্বারা তোমার কারে বুঝাইছে, কপোতাক্ষ নদের বুঝাইছে, বুঝছো কথা? তাহলে এই লাইনটা বুঝছো? জি। এটা কি সন্তান বাচ্চা মানে সন্তানের প্রতি মায়ের যেমন ভালোবাসা, ঠিক সেম ভাবে যেভাবে দুধ পান করার প্রকাশ করে, ঠিক সেম ভাবে কি এই কপোতাক্ষ নদ কি করতেছে দেশমাতৃকার কি হিসাবে দিতেছে, তোমার দুধ পানের সাথে তুলনা করছে, কথা বুঝছো? জি। তাহলে কি এটা সন্তান বাচ্চা না, সন্তান বাচ্চা। আচ্ছা, আর কি কবি কিন্তু সংখ্যা মানে সংখ্যা প্রকাশ করছে কবি, কিন্তু তাহলে কি কি আছে, কবি কিন্তু অনেক মানে তোমার কি কষ্টে আছে, বুঝছো কথা? কেন কষ্ট আছে, কারণ কিন্তু সে কিন্তু করে নাই মানে তোমার কি ওই ইংরেজি সাহিত্যে কিন্তু সাফল্য হতে পারে নাই, বুঝছো কথা? এই জন্য কবি কি করে সংখ্যা প্রকাশ করতেছে। ইভেন মাইকেল মধুসূদন কিন্তু মধুসূদন দত্ত কিন্তু লাস্টের দিকে কিন্তু মরার আগে অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট করে কিন্তু মরছে। আর ইতিহাসটা একটু পড়ো, মানে ইতিহাস বলতে তার যে জীবন বৃত্তান্ত শেষের দিকে তার কি ঘটনা ঘটছিল, আমি শুনছিলাম যে তার নাকি খাবার টাকা ছিল না, এরকম অবস্থায় পড়ছিল আর কি। কারণ সে কি করছে তোমার এই ধর্মান্তরিত হয়েছে, তাহলে ওর বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে না। তো বিষয় হলো লাস্টের দিকে তো আর টাকা পয়সা ওরকম ছিল না। টাকা পয়সা হইতো যদি কবি হইতে পারতো, ইংরেজিতে ইংরেজিতে সনেট লেখা বা এই লেখা যদি হইতে পারতো, তাহলে কি তার টাকার অভাব ছিল না। কিন্তু সে লাস্টের দিকে টাকার অভাব মানে নিয়ে মরছে আর কি। তো আর কি হবে দেখা, মানে এরকম আমি শুনছিলাম, কিন্তু আমি শিওর না, তবে এরকমই ঘটনা তার ইয়েতে মানে তার জীবনে কষ্ট আছে আর কি। তো আর কি হবে দেখা কবি সংখ্যা প্রকাশ করতেছে যে আর কি আর কি হবে দেখা, কবি সংখ্যা প্রকাশ করতেছে আমাদের কি দেখা হবে যতদিন যাবে, কোশ্চেন করছে, বুঝছো কথা? জি। যতদিন যাবে, তারপর লাইনটা কি প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। আচ্ছা শোনো, আর কি হবে দেখা এইটুক বা এইট লাইনটা দেখো,
বলছে আর কি হবে দেখা, মানে কবির সংজ্ঞা প্রকাশ করছে, আমাদের কি আর দেখা হবে, মানে কবির কি আর বাদ দেশে আইসে কবিতা খনদের মানে সাথে সে আর কি দেখা হবে, কবির যে সংজ্ঞা প্রকাশ করছে। তারপর যতদিন যাবে, মানে এই যত মানে ও এই লাইন এটার সাথে যতদিন যাবে, তার মানে এই যতদিন যাবো এর মধ্যে কি কবির সাথে কি তোমার কি কবিতা খনদের দেখা হবো কিনা, এই এর দ্বারা বোঝাইছে। প্রজারূপে রাজরূপ রাজারূপ সাগরের দিতে, প্রজারূপে রাজারূপ সাগরের সাগর সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, বাড়িরূপ কর তুমি। কথা বুঝছো? এইটুকু লাইন দ্বারা কি বুঝছো? প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, মানে প্রজা যেমন তোমার কি, প্রজা যেমন রাজাকে কি দেয়, খাজনা দেয়, মানে ঠিক সেম ভাবে সাগরের কি বাড়িরূপ, বাড়ি মানে হলো কি জল, কিছুক্ষণ আগে বলছি জি কি করে বাড়িরূপ কর তুমি, মানে কি বাড়িরূপ কর মানে সে পরে খাজনা খাজনা হিসেবে সাগরের কি দেয়, জল দেয়। জল দেয়। কথা বুঝছো? তারপর লাইনটা কি, এই মিনতি গাবে বঙ্গজনের কানে, শোনো তারপরে লাইনটা হলো কি, আচ্ছা এইটুক বাদ দিই তাই না, তারপরে লাইনটা কি, এই মিনতি মানে সে কবি মিনতি করতেছে, বুঝছো কথা, কপোতাক্ষ নদের মাধ্যমে, যে এই মিনতি গাবে, এই মিনতি গাবে, গাবে মানে গাইবে, গাইবে গাবে মানে কি গাইবে গাইবে, এই মিনতি গাবে বঙ্গজনের কাছে, বঙ্গজনের মানে কি বাংলার মানুষের কাছে, বঙ্গজ জনের কাছে, বঙ্গজনের কাছে, সরি কানে, সখে, বঙ্গজনের কানে। তুমি কি, একটা কবি একটা মিনতি করতেছে যে আমি মানে বলতেছে যে কপোতাক্ষ নদ, আমি যে তোমার স্মরণ করতেছি এবং দেশের প্রতি মমত্ববোধ এবং কি আমার যে ভুল বুঝতে পারতেছি, এটা তুমি কি করবা, বঙ্গজন মানে বাংলার মানুষের কাছে পৌঁছে কি করো, পৌঁছে দিবা, এটা দ্বারা এটা বোঝাইতেছে। বঙ্গজনের কানে শখে, তারপর ডাকতেছে আবার, আবার কি দেওয়া বঙ্গ ইয়ারে কপোতাক্ষ নদের আবার ডাকতেছে শখে, মানে শখে মানে বুঝতেই পারছো, মানে শখে মানে সক্ষতা, মানে শোক আমরা কই না যে অনেক সময় বন্ধু, শখে মানে বন্ধু, শখে বা সখারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবে, শখে সখারিতে নাম তার। কথা বুঝছো, মানে মানে কপোতাক্ষ নদের বন্ধু বলে স্মরণ করতেছে, বুঝছো কথা, যে বন্ধু মানে আমি তোমার ধরো তুমি আমার বন্ধু, আমি যদি কোনো সময় ভুল করি, তোমার যদি বলি বন্ধু তুমি আমার একটু আমার নামে মানে আমার আমি ভুল করছি, তুমি একটু এটা নিয়ে সংশোধন করবা, মানে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাইতেছি, কিন্তু তোমার মাধ্যমে কি করবা, তুমি একটু পৌঁছাই দেবা, এটা বলতেছে যে বন্ধু মানে শখে সখারিতে নাম তার, এই প্রবাসে মানে বন্ধু বরে মানে বন্ধুর মাধ্যমে তোমার কি করতে স্মরণ করতেছে, বুঝছো কথা, মানে শখে সখারিতে নাম তার, এই প্রবাসে মজি প্রেম ভাবে, রয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। কথা বুঝছো, তার মানে তোমার কি, এই যে বাংলাদেশে পরে কবি কি বোঝাইতেছে, এই লাইনটুক দ্বারা বোঝাইতেছে যে এই যে কপোতাক্ষ নদ যে আছে, এই কপোতাক্ষ নদটা কি করছে, সে বন্ধু হিসেবে সম্বোধন করে তোমার কি করতেছে, যে তার নামটা সে কি করে তোমার কি তার সাহিত্যে কি করছে, স্মরণ করছে, মানে যে লাস্টের দিকে বলছে কি, যে এই প্রবাসে মজি প্রেম ভাবে, মানে এই কপোতাক্ষ নদ মজি প্রেম ভাবে মানে কি বুঝাইছে, এই যে যে বাংলা মানুষ, বাংলার মানুষ এবং কি বাংলার যে প্রকৃতি, বাংলার যে দেশমাতৃকা, মানে এই দেশমাতৃকাতে আছে, এই দেশমাতৃকার প্রতি কি তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসা সে কি করছে বঙ্গের সঙ্গীতে, মানে এই যে কবিতা যে আছে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ এটা সঙ্গীত না, সঙ্গীত বলতে এটা তো এই সাহিত্য, এই সাহিত্য কি সাহিত্যকে কি ভালোবাসা তুলে ধরছে, এটা কি করবা বাংলার মানুষের কাছে পৌঁছাই দিবা। কথা বুঝছো, এই লাইন দ্বারা এটাই বুঝাইছে। কথা বুঝছো, তার মানে এই কবিতাটা আসলে কি, এটা হলো তোমার কি স্মৃতিচারণমূলক কবিতা। কথা বুঝছো, তারপর কি স্মৃতিকাতরতার সাথে পাশাপাশি সে কি দেশমাতৃকার প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে, ইভেন এবং কি কি প্রকাশ পেয়েছে,
সেই শৈশবের যে স্মৃতিকাতর ঘটনা, শৈশবের যে জীবন, সেটাও কি এই জায়গায় কি হয়েছে তুলে ধরছে। তাহলে মেন যে ঘটনা, মানে মেন যে এই কবিতার যে পাঠ পরিচিতির যে মেনই, মানে এই কবিতার কি তোমার কি সারসংক্ষেপ বলতে এই কবিতার তোমার কি মেইন টপিকসটা হলো কি, দেশের প্রতি ভালোবাসা বা গভীর মমত্ববোধ, আর এটা কি স্মৃতিকাতরতা। ঠিক আছে বাবা। কথা বুঝছো, এটাই হলো দুইটা দিয়ে মেইন। বুঝছো কথা? দেখবা যে আমি এই যে যতটুকু পর্যন্ত পড়াইলাম, এখন আচ্ছা ইনুকে কিছু শব্দার্থ বা টিকার মধ্যে কিছু কিছু দেখবা যে তোমার কি চতুর্দশপতি কবিতা, এটা একটা কি কবিতা চতুর্দশপতি, কারণ তোমার কয়টা ইনুকে 2 4 6 8 10 12 14টা লাইন আছে। তাহলে 14টা লাইন যেহেতু, এটার নাম কি চতুর্দশপতি কবিতা। এই চতুর্দশপতি কবিতা তোমার কি 14 চরণ সম্বলিত থাকে। কত চরণ থাকে? 14 চরণ। এই 14 চরণের প্রথম যে 8টা আছে সেটাকে বলে অষ্টক বা অক্টেভ। প্রথম যে 8টা থাকে সেটাকে কি বলে? অষ্টক বা অক্টেভ। আর যে লাস্টের দিকে যেটা থাকে তাকে কি বলে? ষষ্ঠক বা ষষ্ঠেব। ষষ্ঠক বা ষষ্ঠেব। কারণ অষ্টকের কি তোমার কি মূলত ভাবের প্রবর্তনা এবং কি এই লাইনটা ইম্পর্টেন্ট। অষ্টকে কি হয়? ভাবের প্রবণতা। অষ্টকে ভাবের প্রবণতা। আর তোমার ষষ্ঠকে কি হয়? এটা একটু বুঝো। ষষ্ঠকে এই ভাবের পরিণতি হয়। কি হয়? ভাবের পরিণতি। তার মানে তোমার কি এই মানে এইটুক ভাবের প্রবণতা, মানে কি কি নিয়ে সে ভাবছে, কবিতা খনত নিয়ে কি কি ভাবছে, সেটা হলো কি ভাবের প্রবণতা। কথা বুঝছো? আর প্রথম 8 লাইনে মানে এই যে এইটুক দেহ সতত হেন তুমি পড়মুর মনে, মানে সে কি মানে কবির কি ভাবনাই আছে যে মানে কি কি ভাবতেছে কবিতা খনত নিয়ে, বা কি কি স্মৃতিকাতরতা বা কি কি স্মরণ করতেছে, এটা হলো ভাবের প্রবণতা। কথা বুঝছো? কি কি ভাবতেছে। তারপরে জন্মভূমি নিয়ে বা এই বাংলাদেশের মানুষ এবং এই জন্মভূমি নিয়ে সে কি কি ভাবতেছে। আর ভাবের পরিণতি কোনটা? পরিণতি হলো লাস্টের দিকে বলছে না একটা, এই যে ষষ্ঠকের প্রথম লাইনে কি বলছে? আর কি হে হবে দেখা। তাহলে কি তার পরিণতি খুব খারাপ বুঝাইতেছে, যে আর কি মানে কবি সংখ্যা বুঝাইতেছে যে আমার কি আর কি সেই দেশমাতৃকার সাথে কি দেখা হবে, দেশমাতৃকার কাছে কি আমি ক্ষমা চাইতে পারবো, মানে আমি নিজেকে কি ক্ষমা চাইতে পারবো, এই জন্য সংখ্যা প্রকাশ করতেছে। বুঝছো কথা? তাহলে কি এটা ভাবের পরিণতি হলো না? তার পরিণতিটা কি হবো ওই কিন্তু প্রথম লাইন দ্বারাই কিন্তু বুঝাই দিছে তার পরিণতিটা কি হবে। বুঝছো কথা? তাহলে এটা কিন্তু মারাত্মক একটা ক নাম্বারের একটা কি ক নাম্বার আসতে পারে, যে ষষ্ঠকে কি ভাবের প্রবণতা, আর সরি অষ্টকে ভাবের প্রবণতা, ষষ্ঠ কি ভাবের পরিণতি বোঝায়। কথা বুঝছো? আর এই যে তোমার কি অন্তমিল বলতে প্রথম 8 চরণ কি ক খ খ ক, ক খ খ ক। যেমন কি তোমার দেখো ক খ খ ক মানে কি দেখো সতত, দেখো এটা হলো তোমার কি মানে তোমার প্রত্যেকটা দেখো তুমি উচ্চারণ করো কিভাবে সতত হে ন, যে জায়গায় তোমার যায় থামার লাগে এটা হলো মানে এইভাবে তোমার কি যেমন কি সতত হে হেনত, হেনত হে পর্যন্ত কি আমরা থামি না, সতত হেনত পড়মোর মনে, পড়মোর তারপর কি মনে, তাহলে কি 4টে না ক খ খ ক, এরকম ভাবে আর কি। কথা বুঝছো? এটা একটু মুখস্থ করো যে প্রথম 8 চরণ হলো ক খ খ গ, তারপরে কি ক খ খ গ মানে প্রথম 8 চরণ, শেষ 6 চরণ কি ক খ ক খ ক খ খ ক গ ঘ, সরি শেষ মানে এরকম থাকে আর কি। প্রথম 8 চরণ হলো তোমার কি ক খ খ ক ক খ খ ক, শেষ 6 চরণ হলো কি ঘইয় চ ঘইয় চ। কথা বুঝছো? বা অথবা দিয়েও আরো কিছু দেওয়া আছে, এটা কি করবা মুখস্থ করবা। কথা বুঝছো? এটা মুখস্থ ছাড়া আর কিছু না। তাহলে আজকে এই পর্যন্তই। এবং এই যে পাঠ পরিচিতি যা আছে, মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করছে? 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি তোমার কি যশোরের সাগরদাড়ি, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনে তিনি কি করছে? হিন্দু কলেজে পড়াশোনা করে, যে বললাম না হিন্দু ছিল প্রথমে, তারপরে পরে কি চেঞ্জ করে কি করেছে খ্রিস্টান ধর্মে। কত সালে খ্রিস্ট ধর্মে কি করছে? 1843 সালে খ্রিস্ট ধর্ম। এর জন্য তার নামের, যেহেতু খ্রিস্ট ধর্ম, তার নামের সাথে কি হয়েছে মাইকেল যুক্ত হয়েছে। কথা বুঝছো? এই দেখো আমি বলে ফেলাইছি, ইংরেজি সাহিত্যের প্রতি কি করেছে সে? সাহিত্য রচনা উদ্বুদ্ধ করেন, তাই না? পরে তোমার কি হয়? পরবর্তী জীবনে কষ্টকর অভিজ্ঞতায় তার কি ভুল ভেঙেছিল, কষ্টকর অভিজ্ঞতায়। কথা বুঝছো? কারণ কষ্টকর অভিজ্ঞতা কি সে কি করতে পারে নাই, ইংরেজি সাহিত্যে সফল হতে পারে না। তারপর কি বাংলা ভাষায় তার কাব্য রচনা করেন। হ্যাঁ, তার অমর কীর্তি কি মেঘনাদ বধ কাব্য। তার কি প্রথম মহাকাব্য মেঘনাদ বধ, কিন্তু মহাকাব্য। তার প্রথম মহাকাব্য কি মেঘনাদ বধ কাব্য। তার তোমার কি
বাংলা সাহিত্যের প্রথম মনে হয় তোমার এই মহাকাব্য এটা, মেঘনাদ বধ কাব্য। না কাইজনের কাব্য সম্বন্ধে। হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। না এই মানে বাংলা ইয়েতে আর কি। আহ, এটা দেখো একটু, আমি তারপরে আমি পরে জানাই দিব নি। এটা মানে এমসিকিউ ইয়েতে আমার কাছে ইয়েতে আছে তো, আমি ঠিক মনে করতেছি না। তার অন্যান্য কাব্য কি তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী, এমনকি চতুর্দশপদী কবিতা বলি, এর মধ্যে এটাই একটা কি কবিতাখানাতে একটা চতুর্দশপদী কবিতা, কথা বলছে, তার মানে 14টা চরণ থাকবে। তার নাটক নাটক কোনগুলো আছে? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন কি, একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ের রূপ, বুঝছো কথা? জি। এগুলো হলো তার কি, এগুলো হলো তার নাটক, আর এটা প্রহসন, বুঝছো কথা? বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দ ও সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন কি নতুন মাত্রা। তাহলে তোমার কি বাংলা কাব্যে কি 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 করছে? অমিত্রাক্ষর ছন্দ ও কি সনেট প্রবর্তন করছে, বুঝছো কথা? জি। তার মানে মহাকাব্যের সূচনা তো শুরু করছে বাংলা সাহিত্যে। 1873 খ্রিস্টাব্দে 29 জুন কবি কি করছে? পরলোক গমন করছে, কথা বুঝছো? তাহলে এইটা, হ্যাঁ, মানে বিষয় হলো কি জানো, আমি এটা সবসময় পড়ি, মানে আমার নিজের ব্যক্তিগত মানে এটা কনসেপশন বা আমার একটা মানে আমরা দেখো বিষয় হলো আমগরে জীবনটাও কিন্তু কবি পরিচিতির মতোই। জীবনে ধরো আমরা জন্মগ্রহণ করছি এত সাল এত তারিখ, মাঝখানে অনেক দৌড়াদৌড়ি করি রিজিকের তাগিদে, এবার কি করি, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ পড়াশোনা করতেছে, কেউ বিভিন্ন কিছু করে, লাস্টের দিকে মারা যায়। অত অত তারিখে কি করে? পরলোক ভ্রমণ করে। দিন শেষে কয়টা জিনিস থাকে? একটা হলো কি জন্ম তারিখ আর মৃত্যুর দিন, মাঝখানে কি খেলা, বুঝছো? এই জন্য আমাদের মানে বিষয় হলো ভালো মানুষ হওয়া লাগবে। মানে এই জীবনে তোমার অনেক টাকা পয়সা দিয়ে তুমি আসলে কি করতে পারবে না, কিছুই করতে পারবে না। কারণ তুমি দেখো, তুমি এটা চিন্তা করো, ধরো মনে করো যে তুমি টাকা পয়সা ইনকাম করে যাবা, ঠিক আছে, তুমি একটা ইনকাম করে কার জন্য ছেড়ে যাবা? পোলাপান করে জন্য। পোলাপান কি করবে জানো? তোমার টাকা পয়সা পায়, তুমি তো জানো তোমার মনের আবেগ তো বোঝো না। পোলাপান কি করবো? ওই টাকা নিয়ে মনে করো ফুর্তি ফার্তি করে খাবো, বিয়ে শাদী করে বউগুলো নিয়ে ফুর্তি ফার্তি করে খাবো, কবরে একদিনও যাওয়ার সময় নেই। তবে আসছে ব্যতিক্রম, অনেক ভালো ভালো মানুষ আছে যার জন্য তো পৃথিবী টিকে আছে, তাই না? কিন্তু আমার কথা হলো যে সুখে শান্তিতে বলতে, তোমার সুখ বলতে যে আবার এত টাকা পয়সা লাগবে তা কিন্তু না। তোমার আমার কথা হলো যে আমার এটা চিন্তাধারা নাকি যে তোমার কিছু টাকা পয়সা থাকলে আমার, এক কথায় মানুষের দৈনন্দিন জীবনে কি লাগে? খাওয়াটা প্রথম লাগে, খাবার পেটটা, আর কি, আর তোমার একটু টুকটাক কাপড় চোপড় পোশাক আশাক এগুলা তৈরি কিন্তু চলে, তাই না? আহামরি বিল্ডিং করা করা এগুলো কিন্তু মানে ধর কি না। তো এখন বলতে পারো যে ভাই আপনি কি মানে এগুলোর বিরোধী, যারা যারা বিল্ডিং করতেছে করতেছে এগুলোর বিরোধী, আপনার নাই দেহে আপনি এগুলো বলতেছেন না। আমার কথা হলো কি জানো, আমি ভবিষ্যতে কি আমার আমার চিন্তা ধারণা হলো ছোট একটা ঘর থাকবো, আমার একটা সংসার আলাদা মানে মোটামুটি থাকবো, এইটা আমি চলে যাবো। লাস্টে দিন শেষে আমি আল্লাহ বিল্লাহ করে লাস্টে মরে গেলে শেষ, কথা বুঝো নাই? আমার ওই আলিশান ভাবে চলাফেরা আমার এটা পছন্দ না। ঠিক আছে, তাহলে একটু বাড়তি কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন, আমি সেটা অবশ্যই ঠিক করে দেবো এবং পরে আমরা জানাই দিব। তো ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।